হ্যাঁ, তো এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 20টা ইডিয়াম নিয়ে আলোচনা করব, যে ইডিয়ামগুলো কিন্তু আগে তোমরা করেছো কিছু কিছু ইডিয়াম এই 20টার মধ্যে, এবং প্রত্যেকটা ইডিয়াম কিন্তু এসএসসি প্রিভিয়াস ইয়ার্স থেকে নেওয়া হয়েছে। তো চলো ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে আমরা দেখবো। ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলছে, 631। তো আগের ক্লাসগুলো যারা দেখোনি এই ইডিয়াম সিরিজে তাদেরকে বলবো কিন্তু প্লেলিস্টটা অবশ্যই ফলো করো। প্লেলিস্টে কিন্তু ইডিয়ামের বলে একটা লিস্ট দেওয়া আছে, পিএসসি ইডিয়াম বলে একটা লিস্ট আছে, ওখানে তোমরা আগের ক্লাসগুলো পরপর পেয়ে যাবে। এবং প্লেলিস্টে কিন্তু ভোকাবুলারি ছাড়া গ্রামার এবং গ্রামারের প্রত্যেকটা টপিকের উপরে কিন্তু আলাদা আলাদা করে প্রচুর ক্লাস দেওয়া আছে, তোমরা কিন্তু চাইলে দেখতেই পারো। তো চলো ফার্স্ট কোয়েশ্চেন বলছে 631, কী বলছে দেখো, বি আউট অফ অর্ডার। তো দেখো ইডিয়ামের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো স্টোরি রিলেট করে মাথায় রাখলে কিন্তু ইডিয়াম মুখস্থ করা লাগবে না, এবং স্টোরিটা মাথায় রাখলে তোমার অপশন চেঞ্জ করে দিলেও, একটু এদিক ওদিক করে দিলেও কিন্তু তোমরা আনসার করতে পারবে। তো বি আউট অফ অর্ডার এটা বলতে গেলে তোমাদেরকে আগে বুঝতে হবে কোনো একটা মেশিন, কোনো একটা যন্ত্র বা কোনো কিছু যদি ইন অর্ডার, ইট ইজ ইন অর্ডার, ইট ইজ ইন অর্ডার, তার মানে কি ইন অর্ডার মানে সঠিক একদম শৃঙ্খলাবদ্ধভাবে আছে। এবং আরেকটা মিনিং আমরা বলতে পারি কোনো একটা যন্ত্র, মনে করো একটা সিউইং মেশিন, ঠিক আছে, সেলাই মেশিন, সেলাই মেশিনটা কি ইন অর্ডারে আছে, তার মানে কিন্তু সুশৃঙ্খলাবদ্ধভাবে আছে এবং ভালোভাবে কাজ করছে। ইট ইজ ওয়ার্কিং ওয়েল, মানে ভালো কাজ করছে, কোনো অসুবিধা নেই। আর যদি বলি যে ইট ইজ আউট অফ অর্ডার, যেটা এখানে আছে ইন অর্ডার মানে ভালোভাবে কাজ করছে মেশিনটা, কোনো সমস্যা নেই, প্রবলেম নেই। আউট অফ অর্ডার তার মানেই হচ্ছে কি ভালো নেই, মেশিনটা প্রবলেম আছে, কোনো সমস্যা হচ্ছে, কাজ করছে না বা একেবারেই কাজ করছে না। ক্লিয়ার? তাহলে দেখো আমরা অপশন নেব। অপশন কি বলছে দেখো, তাহলে এই সেলাই মেশিনটা কিন্তু আউট অফ অর্ডার, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। আর ডিভাইস একটা যন্ত্র, একটা মেশিন, নট ওয়ার্কিং কাজ করছে না প্রপারলি সঠিকভাবে, অর অথবা অ্যাট অল মানে একেবারেই কাজ করছে না, সঠিকভাবে কাজ করছে না বা একেবারেই কাজ করছে না। 631 সি উত্তর। এবার যাবো নেক্সট 632 কী বলছে দেখে নাও। হ্যাঁ 632 কী বলছে আমরা কিন্তু দেখে নেব। 632 অলরাইট। তো 632 কী বলছে দেখো, বলছে সাইট মানে একটা দৃশ্য, ফর জন্য, কিসের জন্য, সোর আইস। সোর মানে কি, সোর মানে আমরা বলতে পারি যে ক্ষত, ক্ষত চোখ মানে একটা চোখে প্রবলেম হয়েছে, সমস্যা হয়েছে, সেই সমস্যাযুক্ত চোখ মানে তোমার চোখে কোনো প্রবলেম হলে তোমার কিন্তু তাকাতে দেখতে অসুবিধে হবে। তো এমন একটা দৃশ্য, দৃশ্যটা এতটাই সুন্দর, এটা কোনো দৃশ্য হতে পারে বা এমন একটা ব্যক্তি যাকে তুমি প্রচণ্ড ভালোবাসো, প্রচণ্ড পছন্দ করো, তোমার চোখ খারাপ হলেও কিন্তু সেই মানুষটা যদি তোমার চোখের সামনে এসে দাঁড়ায় তুমি কিন্তু প্লিজড হবে, তুমি খুব খুশি হবে, এক্সট্রিম মানে এক্সট্রিমলি তুমি প্লিজড হবে বা এক্সট্রিমলি কী হবে, তুমি একটা স্বস্তি পাবে, আশ্বস্ত হবে এবং তোমার ভালো লাগবে, ইউ উইল ফিল গুড, ইউ উইল রিয়েলি ফিল গুড, তাই তো? সেই রকম তাই বলছে এমন একটা দৃশ্য যে দৃশ্যটা তোমার ক্ষত চোখের জন্যেও কিন্তু তোমার চোখটা মনে করো ভালো হয়ে যাবে, বা তোমার চোখ যদি কোনো প্রবলেম থাকে তাহলেও তুমি সন্তুষ্ট পাবে, হ্যাঁ একদম সন্তুষ্ট হবে। তাহলে কি বলছে দেখো, আমরা অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। কি বলছে দেখো, এ পার্সন, হ্যাঁ এ পার্সন একজন ব্যক্তি, অর অথবা থিং একটা জিনিস, দ্যাট যে জিনিসটা, ওয়ান ইজ এক্সট্রিমলি প্লিজ যে জিনিসটার সাথে একজন মানুষ খুব খুশি হবে দেখলে বা পেলে, অর অথবা রিলিভড টু সি অথবা দেখে স্বস্তি পাবে। ক্লিয়ার? সেটা যে কোনো জিনিস হতে পারে, একজন ব্যক্তি হতে পারে, একটা সুন্দর দৃশ্য হতে পারে, সুন্দর মুভি হতে পারে, যে কোনো জিনিস, যে জিনিসটা তোমাকে অতিরিক্ত খুশি করবে সেটাকেই বলবো সাইট ফর সোর আইস। 632 সি উত্তর। এবার যাবো নেক্সট 633 কী বলছে আমরা দেখে নেবো। 633 অলরাইট। হ্যাঁ 633 কী বলছে দেখো, টু হিট দ্য স্যাক। এই স্যাক মানে আমরা বলতে পারি, স্যাক মানে দুটো জিনিস আমরা বলতে পারি, স্যাক মানে বস্তা বলতে পারি, আবার স্যাক মানে আমরা বলতে পারি হচ্ছে বিছানা। ক্লিয়ার? স্যাক মানে বস্তা, আবার স্যাক মানে বিছানা। তো এখানে আমি বিছানা নেব। মনে করো একজন ব্যক্তি খুব খুব প্রচণ্ড পরিশ্রম করেছে, একটা মেয়ে পরিশ্রম করার পরে তার এখন একটু শোয়ার দরকার, শোয়ার প্রয়োজন, রেস্ট প্রয়োজন। সে কী করলো, হিট মানে কি, মনে করো আঘাত করা, আবার হ্যাঁ সে হিট করতে যাচ্ছে, বা আমরা বলতে পারি সে বিছানাকে হিট করছে। তার মানে কি, তার মানে হচ্ছে সে বিছানায় যাচ্ছে, বিছানাকে আঘাত করবে। তার মানে কি, বিছানায় গিয়ে মানুষ কি করে, সাধারণত নর্মালি আমরা বিছানায় যাই কি, শোয়ার জন্যে। তাহলে টু হিট দ্য স্যাক, বিছানাকে আঘাত করবে, তার মানে কি শোয়ার জন্য রেডি হচ্ছে, সে এখন শুতে যাচ্ছে। হি ইজ গোয়িং বা শি ইজ গোয়িং টু টেক রেস্ট, বা শি ইজ গোয়িং টু টেক স্লিপ, বা শি ইজ গোয়িং টু স্লিপ। অলরাইট। তো আমরা কি বলবো দেখো, অপশন হ্যাঁ দেখো এ ইজ দ্য কারেক্ট আনসার। টু প্রিপেয়ার তৈরি হচ্ছে, ফর স্লিপ ঘুমানোর জন্য, মানে বিছানায় গিয়ে বিছানাকে আঘাত করছে। তার মানে কি, বিছানাতে যখন আমরা বিছানা তৈরি করব, রেডি করব শোয়ার জন্য, তখন কি বিছানায় তো আঘাত করতেই হবে, তাহলে বিছানায় আঘাত হচ্ছে, তার মানে আমি শোয়ার জন্য রেডি হচ্ছি। ক্লিয়ার? 633 কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট
634 কি বলছে আমরা কিন্তু দেখে নেব 634, হ্যাঁ 634 কি বলছে দেখে নাও। হ্যাঁ 634 বলছে কি হোকাস পোকাস। দেখো হোকাস পোকাস এটা একটা ফ্রেজ, এই ফ্রেজটার মানে কি, মানে আবিজাবি হাবিজাবি মিনিংলেস কথা বলা, এবং যে কথাগুলো একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে বলে বা বোঝাতে চেষ্টা করে এরকম উল্টোপাল্টা হাবিজাবি কথা বলে, তার মানে কি তাকে ঠকানোর জন্য। দেখবে আমরা যখন একজন মানুষকে ঠকাতে চাই তখন কি করব, তাকে কিন্তু নানান ধরনের আবোল তাবোল উল্টোপাল্টা লজিক দিয়ে বুঝিয়ে শুনিয়ে তাকে রাজি করানোর চেষ্টা করি একটা কাজ করানোর জন্য। ঠিক সেই রকম যেন এই সামনের ব্যক্তিটি, প্রথম ব্যক্তিটি দ্বিতীয় ব্যক্তিকে এরকম মিনিংলেস কথাবার্তা উল্টোপাল্টা কথা বলে ভুলিয়ে ভালিয়ে তাকে দিয়ে একটা কার্য উদ্ধার করার চেষ্টা করছে। ক্লিয়ার? তাকে ঠকানোর চেষ্টা করছে। তাহলে আমরা অপশন দেখবো হোকাস পোকাস, মানে দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার। মিনিংলেস অর্থহীন টক, কথাবার্তা অর অ্যাক্টিভিটি কাজকর্ম, টিপিক্যালি সাধারণভাবে যেটাকে ডিজাইন করা হয়, পরিকল্পনা করা হয় যে কথাগুলো বলে টু ট্রিক ছলনা করতে, সামওয়ান বা কাউকে ঠকানোর জন্য। বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 635 কি বলছে দেখো 635, হ্যাঁ 635 বলছে কি, বলছে ইট ইজ নট রকেট সায়েন্স। দেখো তো এটা নাকি কথিত আছে আমাদের অনেকের কাছেই, দেখবে সায়েন্স বিষয়টা কিন্তু একটু ডিফিকাল্ট, একটু কঠিন, এবং তার উপরে রকেট সায়েন্স মানে রকেট সংক্রান্ত যে বিজ্ঞান সেটাকে আমরা রকেট সায়েন্স বলছি। তো এই রকেট সায়েন্স এটা তো আরও ডিফিকাল্ট হবে, তাই তো? তাই একজন ব্যক্তি বলছে যে ইট ইজ নট রকেট সায়েন্স, এটা কিন্তু রকেট সায়েন্সের মতো, রকেট সংক্রান্ত যে বিজ্ঞান সেই বিজ্ঞানের মতো অতটা কঠিন নয়, মানে এটা অতটাও ডিফিকাল্ট বিষয় নয়, তাই বলছে। নটটা দিয়েই গণ্ডগোল করেছে। যদি বলতাম ইট ইজ রকেট সায়েন্স তার মানে এটা খুবই কঠিন, খুবই জটিল, খুবই কষ্টকর বোঝাটা, ঠিক আছে? আর নট দিয়েছে মানে এটা অতটা কষ্টকর নয়। আমরা অপশন দেখে নেবো কি বলছে দেখো। হ্যাঁ বলছে কি, হ্যাঁ কি বলছে দেখো, বলছে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। কি বলছে দেখো, সি বলছে ইউজ টু সে, কেউ প্রতিনিয়ত বলতো বা বলে দ্যাট যে ইউ ডু নট থিঙ্ক, তুমি মনে করো না দ্যাট যে সামথিং কোনো একটা জিনিস ইজ ভেরি ডিফিকাল্ট, খুব কঠিন, টু ডু তুমি করতে পারবে না এরকম কঠিন নয়, ঠিক আছে? অর টু আন্ডারস্ট্যান্ড তুমি বুঝতে পারবে না এরকম কঠিন কোনো জিনিস নয়, বা তুমি করতে পারবে না এতটা ডিফিকাল্ট নয়, ঠিক আছে? ইট ইজ নট রকেট সায়েন্স, তার মানে ইজি, তুমি করতে পারবে, অতটাও কঠিন নয়। এবার যাবো নেক্সট 636 কি বলছে দেখে নাও। 636 কি বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ 636 কি বলছে দেখো, পাস দ্য বাক। এই পাস মানে কি, পাস মানে সামনে এগিয়ে দেওয়া, পাস মানে সামনে এগিয়ে দেওয়া, সামনে বাড়িয়ে দেওয়া। আর বাক মানে মনে করো আমরা এটাকে একটা মাংস বলছি, মাংস, ঠিক আছে? বা আমরা এটাকে একটা দায়িত্ব বলতে পারি, দায়িত্ব, ঠিক আছে? মাংস বা দায়িত্ব আমরা যদি মনে করি। ক্লিয়ার? তো মনে করো একটা গ্রুপ, একটা ফ্রেন্ড সার্কেল, এবং তারা ঠিক করেছে, মনে করো তারা একটা অফিসে কাজ করে, তারা নির্দিষ্ট দিনে ঠিক করেছে যে তারা একটু চিকেন দিয়ে একটু ডিফারেন্ট ভ্যারাইটি একটা ডিশ তৈরি করবে, এবং নির্দিষ্ট দিনে এরা সবাই কিন্তু দায়িত্ব ভাগ করে নিয়েছে। একজন চিকেন কিনে আনবে, বাজার করে আনবে, আর একজন সেটাকে পরিষ্কার করবে, আর একজন সেটাকে কাটবে, আর একজন সেটাকে মশলা মাখাবে, এবং আর একজন সেটাকে রান্না করবে। ক্লিয়ার? তো দেখা গেল একটা বন্ধু খুবই ফাঁকিবাজ, তো তার যখন পালা আসলো সে কি করলো, সেই বন্ধুটা মনে করো এই মাঝখানের এই বন্ধুটি, সে কি করলো, সে নিজের অংশটুকু, কাজের অংশটুকু পাস করে দিল, মানে নিজের যে দায়িত্ব বা বাক মানে মাংস, সেটাকে সে কি করলো, সে সামনের বন্ধুর কাছে পাস করে দিল। মানে কি, সে রেসপন্সিবিলিটি তার যে দায়িত্ব ছিল সেটা কিন্তু অন্য কারোর ঘাড়ে চাপিয়ে দিল, সে নিজে করলো না। ওকে, এটাকেই বলে পাস দ্য বাক, মানে একটু বাড়িয়ে দেওয়া বা অন্য কারোর কাছে দায়িত্বটা দিয়ে দেওয়া। ওকে, হ্যাঁ তাহলে কি বলছে দেখো, আমরা ডি ইজ দ্য কারেক্ট আনসার নেব। অপশন ডি কি বলছে দেখো, শিফট করে দেওয়া দ্য রেসপন্সিবিলিটি, দায়িত্বটাকে টু সামওয়ান এলস, অন্য কারোর কাছে, সেই যেটা বললাম। তাহলে 636 কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 637 কি বলছে আমরা দেখে নেবো। 637, হ্যাঁ 637 কি বলছে দেখে নাও। 637 বলছে স্ট্যাব মানে ছুরি মারা, সামওয়ান কাউকে, ইন দ্য ব্যাক পেছন থেকে কাউকে ছুরি মারা। দেখো এরকম ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে, কারোর পিঠে ছুরি মারবে বলে। তো দুজন বন্ধু মনে করে খুব ভালো সম্পর্ক, কিন্তু মনে মনে একটা বন্ধুর মনে খুব শয়তানি আছে, এবং সে আর একটা বন্ধুর সফলতা দেখে সে কিন্তু সহ্য করতে পারে না, এতটাই হিংসা অনুভব করে। ঠিক আছে, এবং সে পেছন থেকে অন্ধকারে একটা ছুরি নিয়েছে, সেই বন্ধু যে বন্ধুর সফলতায় সে হিংসা করে তাকে ছুরি মেরে দিয়েছে।
তাহলে অ্যাকচুয়ালি কি সামনাসামনি খুব ভালো সম্পর্ক, কিন্তু পেছনে পেছনে সে বন্ধুকে ছুরি মেরে দিল, তাহলে কি হলো? তাহলে বন্ধুকে ঠকানো হলো। তাহলে স্ট্যাব সামান ইন দ্য ব্যাক, পেছনে ছুরি মারা, তার মানে কিন্তু বিট্রে। দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার, বিট্রে সামান, কাউকে ঠকানো। 637 সি উত্তর। এবার যাবো নেক্সট। 638 কি বলছে দেখো, 638, হ্যাঁ 638 কি বলছে দেখো, ওভার মাই ডেড বডি। ওভার মাই ডেড বডি মানে আমার মৃতদেহের ওপর থেকে। তো আগে ছবিটা ফলো করো, আমরা আনসারে যাব। কি বলছে দেখো, ছেলে কি করেছে, ছেলে বাবা কোনো কাজবাজ করে না, কিছু করে না, বাবার খুব পয়সা আছে। তো ছেলে কি করেছে, মনে করো একটা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে। এবার বাবা আর মা দেখো দুজনেই রেগে গেছে, এবং বাবা বিশেষ করে রেগে গেছে। বাবা বলছে আমি এই মেয়েকে মানবো না, যদি তোর এই মেয়ের সঙ্গে সংসার করতে হয় তাহলে আমার মৃতদেহের ওপর থেকে তোকে যেতে হবে, মানে আমি মরবো তারপরে তুই পারবি এই মেয়ের সঙ্গে সংসার করতে। এটা হতে পারে, অনেক অনেক ব্যক্তিরা হয়, ঠিক আছে? তো এগুলো পুরোপুরি আর কি চিন্তাভাবনার ব্যাপার। তো এরকম বাবা ছেলেকে শাসানি দিচ্ছে। তাহলে ওভার মাই ডেড বডি তার মানে কি, আমার মৃতদেহের ওপর থেকে যাব, তার মানে কিন্তু একজন ব্যক্তি কোনো একটা সিদ্ধান্তকে অপোজ করছে, একদম স্ট্রংলি বিরোধিতা করছে, ঠিক আছে, বা কমপ্লিটলি বিরোধিতা করছে কোনো একটা সিদ্ধান্তের। দেখো আমরা এ ইজ দ্য কারেক্ট আনসার নেব। ইউজ টু মানে এই ব্যাপারটাকে ব্যবহার করা হয় এমফাসাইজ, জোর দিতে, দ্যাট যে ওয়ান একজন ব্যক্তি কমপ্লিটলি পুরোপুরিভাবে অপোজ বিরোধিতা করছে সামথিং কোনো একটা জিনিসের। ওই যে ছেলের যে সম্পর্ক বা বিয়ে করেছে সেই মেয়েকে মানছে না, এই সম্পর্কটাকে অপোজ করছে বাবা স্ট্রংলি, কমপ্লিটলি। ক্লিয়ার? 638 এই উত্তর। এবার যাবো নেক্সট। 639 কি বলছে দেখে নাও, 639, হ্যাঁ 639 কি বলছে দেখো, বলছে লাস্ট শেষে, বাট কিন্তু নট লিস্ট মানে একদম কম নয়। এটা আমরা ছবি দেখে যাব। দেখো লাস্ট মানে কি শেষ, আর লিস্ট মানে কম। বলছে সবার শেষে আসছে, কিন্তু এই ব্যক্তি কিন্তু কোনো অংশে কম নয়, বুদ্ধির দিক থেকে, ট্যালেন্টের দিক থেকে, খ্যাতির দিক থেকে, সম্মানের দিক থেকে, অর্থের দিক থেকে, এবং সম্মানের দিক থেকে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। এবার কি বলছে দেখো, আমরা বিভিন্ন সময় মনে করো কোনো একটা জায়গায় একটা প্রোগ্রাম হচ্ছে, এবং সেই প্রোগ্রামে অনেক বিখ্যাত ব্যক্তিরা এসছে, এবং সবাইকে তো একসঙ্গে ইন্ট্রোডিউস করা যায় না, তো পরপর এক একজন করে নাম মেনশন করা হয়। যে অ্যাঙ্কার বা যে হোস্ট করে, একজন একজন করে গেস্টদের নাম মেনশন করে, এবং সেই গেস্ট স্টেজের ওপরে এসে আবির্ভূত হন। ক্লিয়ার? তো এইরকম একটা ব্যক্তি পরপর মেনশন করছে, এবং লাস্ট এই ব্যক্তিটি আসবে। ইনি একজন সম্ভ্রান্ত মনে করো বিজনেসম্যান, সাকসেসফুল বিজনেসম্যান, বিজনেস টাইকুন বলতে পারি। তো তিনি কোনো অংশে কম নন। তো একজন না একজন, কাউকে না কাউকে তো শেষে আসতেই হবে, তাই তো? তো ইনি শেষে আসছে, তখন যে হোস্ট করছে সে বলছে আমি এখন লাস্টে যার নাম মেনশন করবো সে হয়তো অর্ডারের দিক থেকে, সিরিয়ালের দিক থেকে লাস্ট, কিন্তু নট লিস্ট, কিন্তু কোনো অংশে কিন্তু সেটা পয়সার দিক থেকে হোক, খ্যাতির দিক থেকে হোক, জনপ্রিয়তার দিক থেকে হোক, ঠিক আছে, একদম তাই, কোনো অংশেই কিন্তু সে কম নয়। তাহলে বোঝা গেল? তাহলে তাই বলছে লাস্ট বাট নট দ্য লিস্ট। তাহলে দেখো আমরা কি বলছে, আমরা অপশান দেখে নেবো। হ্যাঁ অপশান দেখবো। অপশান কি বলছে দেখো, হ্যাঁ অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। অপশান ডি বলছে লাস্ট ইন অর্ডার মানে সিরিয়াল দেখতে গেলে আমরা লাস্ট আসছে, অফ মেনশন মানে আমি মেনশান করছি, নাম তুলে ধরছি, হয়তো এই যে অর্ডার পরপর আসছে, এই অর্ডারের দিক থেকে লাস্টে আসছে, অর অকারেন্স ঘটনার দিক থেকে, বাট নট এই LIST লিস্ট হবে না, এটা LEAST লিস্ট। বলছে একেবারেই কিন্তু কম নয়, ইন ইম্পর্টেন্স গুরুত্বের দিক থেকে এই ব্যক্তির কিন্তু কোনো অংশে গুরুত্ব কম নয়। ঠিক আছে, আমি নাম মেনশন করছি সবার লাস্টে, কিন্তু গুরুত্ব কিন্তু কোনো অংশে কম নয় গুরুত্বের দিক থেকে, আর বাকি সবার সঙ্গে কিন্তু সমান। ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 640 কি বলছে দেখে নাও, 640, হ্যাঁ 640 বলছে গো বেলি আপ, মানে বেলি বলতে পেট, মনে করো পেট ওপরের দিকে উঠে গেছে। ক্লিয়ার? তো মনে করো মাছ, সাধারণত মাছ মারা গেলে, দেখো মাছ মারা গেলে দেখতে পেয়েছো, অনেকে জানো যে জলের মধ্যে মাছ মারা গেলে মাছের দেখবে পেট, এই পেটটা কিন্তু ওপরের দিকে উঠে যায়, আর পিঠ থাকে নিচের দিকে। তাহলে এই যে মাছ মারা গেল পেট ওপরের দিকে, গো বেলি আপ, তার মানে কি এটা কিন্তু কিসের সিম্বল করে, ডেথ, DEATH, মাছ মারা গেছে, বা আমরা বলতে পারি ফেইলর, মাছটা কিন্তু FAILUR, ফেইলর মানে বেঁচে থাকতে সে ব্যর্থ হয়েছে। ক্লিয়ার? তাহলে গো বেলি আপ দুটো সিম্বল, একটা হচ্ছে ডেথ, একটা হচ্ছে মৃত্যু, আর একটা হচ্ছে কি ফেইলর। তাহলে ঠিক এই রকম মাছের মতো একজন ব্যবসায়ী আছে, সেই ব্যবসায়ী কি হয়েছে, তার ব্যবসা ডুবে গেছে, সে কিন্তু ব্যবসা ডুবে গেলে কি হয়েছে, তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাতে কিন্তু সে ব্যর্থ হয়েছে, সফলতা পায়নি। তাই বলছে সেই ব্যক্তিটার পেট ওপরের দিকে উঠে গেছে, যে ব্যক্তিটা
একটা নির্দিষ্ট কাজ করবে বলে ঠিক করেছিল। তার মানে কি, মাছের মতো তার পেট উপরের দিকে উঠে গেছে, গো বেলি আপ, তার মানে সে ব্যর্থ হয়েছে, সমস্ত টাকা তার ব্যবসায় সে হারিয়ে ফেলেছে, তাহলে সে এখন কি হয়ে পড়েছে, নিঃস্ব হয়ে পড়েছে। দেখো এ ইজ দ্য কারেক্ট আনসার। গো ব্যাংক্রাফট মানে দেউলিয়া হয়ে পড়া, সমস্ত টাকা পয়সা হারিয়ে ফেলা কোনো একটা নির্দিষ্ট কাজে। তাহলে গো বেলি আপ মাথায় রাখবে, ঠিক মাছের এক্সাম্পলটা দিয়ে, মাছ মারা যাচ্ছে মানে মাছ ব্যর্থ হয়েছে, কোনো ব্যবসায় কেউ ব্যর্থ হয়েছে মানে ব্যাংক্রাফট হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে। 640-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। 641 কী বলছে আমরা দেখে নেবো। 641 কী বলছে দেখে নাও। হ্যাঁ 641 কী বলছে আমরা কিন্তু দেখে নেবো। 641 বলছে ওয়াইন অ্যান্ড ডাইন। ওয়াইন মানে কি মদ, আর ডাইন মানে কি খাওয়া দাওয়া করা, তাই তো? হ্যাঁ, তাহলে মনে করো কোনো একজন বন্ধু তার বার্থডে, জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে তার সমস্ত বন্ধুদেরকে, ছবি দেখলে বুঝতে পারবে, একটা রেস্টুরেন্টে নিয়ে গেছে এবং সেখানে গিয়ে কিন্তু ওয়াইনও আছে এবং খাবার দাবারও আছে। তো ওয়াইনের সঙ্গে তাদেরকে কি করছে, খাবার দাবার দিচ্ছে, তাই তো? এটা ট্রিট দেওয়া। তাহলে কোনো একজন ব্যক্তি বা তার বন্ধুদেরকে ট্রিট দিচ্ছে, এই বিষয়টাকে আমরা বলবো ওয়াইন অ্যান্ড ডাইন, ঠিক আছে? দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওয়েন যখন সামবডি, কোনো একজন ব্যক্তি ট্রিটেড, তাকে ট্রিট দেওয়া হয় টু অ্যান এক্সপেন্সিভ মিল, খুব দামি দামি খাবার, মদ, এইসব দিয়ে যখন কোনো একজন মানুষ বা কোনো মানুষজনদেরকে ট্রিট দেওয়া হয় তখনই বলা হয় ওয়াইন অ্যান্ড ডাইন। ওকে, 641-এর ডি উত্তর। এবার যাবো নেক্সট 642 কী বলছে আমরা দেখে নেবো। 642, হ্যাঁ 642 কী বলছে দেখো, বলছে ক্রস ইয়োর ফিঙ্গার। আমরা ফিঙ্গার ক্রস কখন করি? দেখো একটা আঙুলের উপরে আর একটা আঙুল তুলে আমরা ফিঙ্গার ক্রস করি না, এটা কখন করি? দেখো খেলা হচ্ছে, ছবিটা ফলো করো, একটা খেলা হচ্ছে এবং আমার টিম খেলছে, আমি যাকে সাপোর্ট করি, সমর্থন করি, সে খেলছে। তাহলে ঠিক সেই সময় যখন একটা খুবই ক্রিটিক্যাল মুহূর্ত, আমি কিন্তু ফিঙ্গার ক্রস করি। মনে করো আমি চাই যে আমার দলের প্লেয়াররা এবার গোল করলে জিতে যাবে, ঠিক আছে? খুব ক্রিটিক্যাল মোমেন্ট, একদম টাই চলছে, দুদিকে সমান সমান, তো একটা গোল করলেই যে গোল করবে জিতে যাবে। এবার আমি চাইছি কি, আমি ফিঙ্গার ক্রস করছি, মানে আমি কামনা করছি, ভগবানকে চাইছি, ভগবানকে ডাকছি যেন আমার টিম জিতে যায়, একজন একটা গোল করে দেয়। তার মানে কি, তাহলে ক্রস ফিঙ্গার তার মানে হচ্ছে কি, দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার। টু হোপ, এটা আশা করা, দ্যাট যে থিংস উইল হ্যাপেন, ঘটবে, কোনো একটা জিনিস ঘটবে, ইন দ্য ওয়ে, ঠিক সেইভাবে, দ্যাট ইউ ওয়ান্ট দেম টু, তুমি যেমনটা চাও তেমনটাই ঘটনা তুমি ঘটাতে চাও বা তুমি চাও ঘটুক, তখনই কিন্তু আমরা ফিঙ্গার ক্রস করি। ক্লিয়ার? 642-এর ডি। এবার যাবো নেক্সট 643 কী বলছে দেখো। 643 বলছে কি CI2I, তোমরা আগেও পেয়েছো, ঠিক আছে? দেখো অপশান অনেকগুলো ইডিয়াম হচ্ছে তোমরা কমন পাচ্ছ, কিন্তু আমি পরপর এইভাবেই দিচ্ছি ইয়ার অনুযায়ী, ঠিক আছে? প্রত্যেকটা ইয়ারে রিপিট হয়েছে এবং অপশানটা কিন্তু একটু আলাদা, সেই কারণে আমি রিপিটেড কোয়েশ্চেন তোমাদেরকে দিচ্ছি। তার কারণ কি, তোমাদের রিভিশনও হয়ে যাবে, রিভিশন দরকার আছে অবশ্যই। তো CI2I মানে কি, দেখো মিশনে, কোনো মিশনে গেলে আর্মিরা কী করবে, কোনো একটা বিল্ডিংয়ের মধ্যে ঢুকছে, তারা কিন্তু কথা বলবে না, কথা বললেই কিন্তু অপোনেন্ট তারা কী করবে, তারা অ্যালার্ট হয়ে যাবে, তখন তারা কী করে, চোখে চোখে ইশারা করে কিন্তু একে অপরের সাথে রাজি হয় এবং সেই মতো সিদ্ধান্ত নিয়ে কোন দিকে যেতে হবে তারা কিন্তু যায়। তাহলে CI2I তার মানে কিন্তু এগ্রি উইথ ইচ আদার, ঠিক আছে? সি ইজ দ্য কারেক্ট আনসার, এগ্রি উইথ ইচ আদার, একে অপরের সাথে রাজি হওয়া। 643 হয়ে গেল। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো 644। হ্যাঁ 644 কী বলছে আমরা দেখে নেবো। 644 বলছে এ পিস অফ কেক ফর হার, ঠিক আছে? বলছে তার কাছে তো একটা পিস অফ কেক, এক টুকরো কেকের মতো। এবার মনে করো কোনো একটা বন্ধুর বাড়িতে তুমি বেড়াতে গেছো এবং সেই বন্ধুর পাড়াতে কিন্তু প্রত্যেকের বাড়িতে কেক তৈরি হয়, কেকের কারখানা আছে। তাহলে তোমাকে এক টুকরো কেক দেওয়াটা সেই বন্ধুর কাছে কিন্তু একটা ভেরি ইজি টাস্ক, একটা ভেরি ইজি অ্যাচিভমেন্ট বলতে পারো কেক পাওয়াটা। কারণ কেকের কারখানা তুমি যে বাড়িতে যাবে, এক টুকরো কেক কিন্তু তুমি এমনিই পেয়ে যাবে, কারণ প্রত্যেক ঘরে ঘরে কেক তৈরি হয়। তাহলে বলছে এই বিষয়টা, কোনো একটা কাজ, কোনো একটা বিষয়, এই বিষয়টা তো ইজ আ পিস অফ কেক ফর হার বা ফর মি। ক্লিয়ার? তার মানে ইট ইজ ভেরি ইজি টাস্ক ফর মি, ঠিক আছে? বা ইট ইজ ভেরি ইজি অ্যাচিভমেন্ট ফর মি। ক্লিয়ার? তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। কী বলবো? ভেরি ইজি। 644-এর ডি উত্তর। এবার যাবো নেক্সট। হ্যাঁ লার্ন দ্য রোপস কী বলছে দেখো, ইডিয়ামটা ভেরি ইম্পর্টেন্ট ইডিয়াম। 645 বলছে লার্ন, শেখা, দ্য রোপস, দড়ি, মানে দড়ি নিয়ে কাজকর্ম শেখা। দেখো ছবি থেকে আমরা উত্তরে যাব, কি বলছে দেখো, তুমি জিম করতে গেছো, ওয়ার্কআউট করছো এবং ওয়ার্কআউটে দেখবে জিমে যদি কেউ যেয়ে থাকো, একটা দড়ি নিয়ে একটা এক্সারসাইজ করতে হয়, দু হাত দিয়ে দড়িটাকে কিন্তু তোমাকে মুভ করাতে হয়, ঠিক আছে? এবার এই বিষয়টা কিন্তু তুমি হুট করে পারবে না, তোমাকে আগে শিখতে হবে, প্রসেসটা জানতে হবে, কি করে দু হাত দিয়ে দড়ি দুটোকে কিন্তু মুভ করাতে হয়, ঠিক আছে? একবার শিখে গেলে তুমি ইজিলি করতে পারবে। তাহলে এই যে লার্ন দ্য রোপ, তার মানে কি, কোনো একটা পার্টিকুলার এক্সারসাইজ, পার্টিকুলার টাস্ক, পার্টিকুলার ওয়ার্ক করতে তুমি শিখছো। ক্লিয়ার? তাহলে দেখো এ ইজ দ্য কারেক্ট আনসার, লার্ন টু ডু এ
এ পার্টিকুলার জব, কোনো একটা নির্দিষ্ট কাজ তুমি করতে শিখছো। 645-এর এ উত্তর। এবার যাবো নেক্সট 646 কী বলছে দেখে নাও। 646 হ্যাঁ 646 কি বলছে, এ ব্লু মুন, একটা নীল চাঁদ। তো এটা নাকি কথিত আছে, ঠিক আছে, এর পিছনে অনেক লজিকও আছে, আমরা লজিকে যাচ্ছি না, আমরা একদম ইজিলি শিখবো, ঠিক আছে। তো এরকম নাকি ব্যাপারটা আছে যে অনেক বছর পর নাকি আকাশে, দেখো আমাদের চাঁদ সাধারণত কী রঙের হয়, ইয়েলো হয়, YELLOW, ইয়েলো, তাই তো। তো ইয়েলো মুনের পাশাপাশি একটা ব্লু মুন নাকি প্রকাশ পায় আকাশে, কিন্তু বেরিয়ে আসে, কাম আউট করে, ঠিক আছে। তো এই যে বিষয়টা, একটা নতুন চাঁদ, হলুদ চাঁদের পাশাপাশি আকাশে একটা নীল চাঁদ দেখা যায়, এই বিষয়টা কিন্তু খুব রেয়ারলি হয়, বহু বছর পর এরকমটা নাকি আকাশে দেখা যায় এবং দেখা গেছে নাকি, এর প্রমাণও আছে। তো এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু খুবই রেয়ার একটা ইনসিডেন্ট, তাহলে এটাকে আমরা বলতে পারি ভেরি রেয়ারলি। তাহলে ইট ইজ আ ব্লু মুন, তার মানে ইট ইজ ভেরি রেয়ার। তাহলে দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার, ভেরি রেয়ারলি। 646 হয়ে গেলো। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন 647 কী বলছে দেখে নাও। হ্যাঁ 647 ভেরি ইম্পর্টেন্ট ইডিয়াম, ভালো করে শুনবে। 647 বলছে কি, দ্য বেস্ট অব বোথ দ্য ওয়ার্ল্ডস, দুটো পৃথিবী। তো মনে করো একটা মানুষ এমন একটা জায়গাতে বাস করে, মনে করো এই মানুষটা এমন একটা প্লেসে বাস করে, সে গ্রামের সুবিধাটাও ভোগ করে এবং শহর সিটির সুবিধাও সে কিন্তু ইজিলি আর কি অ্যাভেল করতে পারে। তাহলে এমন একটা জায়গায় সে বাস করে, সে গ্রামের সুবিধা উপভোগ করছে, শহরের সুবিধা উপভোগ করছে, তার মানে দুটো অপরচুনিটি, এটা একটা অপরচুনিটি, এটা একটা অপরচুনিটি, দুটো অপরচুনিটি একসঙ্গে কিন্তু সে এনজয় করছে। ক্লিয়ার? তাই বলছে দ্য বেস্ট অফ বোথ দ্য ওয়ার্ল্ডস, দুটো পৃথিবীর বেস্টটা সে কিন্তু এনজয় করছে। তাই আমরা দেখবো বি ইজ দ্য কারেক্ট আনসার, এনজয়িং টু অপরচুনিটিস টুগেদার, দুটো অপরচুনিটি, দুটো সুযোগ একসঙ্গে কিন্তু এনজয় করা, উপভোগ করা। 647-এর বি উত্তর। এবার যাবো নেক্সট 648 কী বলছে আমরা কিন্তু দেখে নেবো। 648 হ্যাঁ 648 বলছে কি, দ্য গ্রেভইয়ার্ড শিফটস। গ্রেভইয়ার্ডস মানে কি কবর। ক্লিয়ার? ওকে হ্যাঁ, এইবার যে কবরস্থান, সেই কবরস্থানের কথা বলছে। এবং আমরা সাধারণত কি জানি, ছবি দেখো, কবরস্থানে এটা আমরা বলি, এটা সুপারস্টিশন। তো কবরে সাধারণত ভূত, যেগুলো ঘোস্ট, প্রেতাত্মা বা আত্মা, এরা বের হয় কখন, এরা বের হয় কিন্তু একদম মধ্যরাত্রে, আমরা বলতে পারি মিড নাইট, মানে 12টা বলতে পারি, ঠিক আছে, 12 AM ধরি আমি, মধ্যরাত্রে নাকি এটা কথিত আছে নাকি ভূত প্রেত এরা নাকি সুপার ন্যাচুরাল বিংরা নাকি 12টার সময় বের হয়। ক্লিয়ার? তো এই যে সময়টা আমরা বললাম, এই যে সময়টা আমরা কি বললাম, যে 12 AM, ঠিক আছে। তাহলে এই 12 AM থেকে আমরা 8 AM ধরছি। ক্লিয়ার? 12 AM থেকে 8 AM, ক্লিয়ার? 8 ঘন্টা। তাহলে এই শিফট মানে কিন্তু কাজের শিফট। অনেক কর্মীরা কাজ করে না, তাদের কিন্তু মর্নিং শিফট থাকে, ইভিনিং শিফট থাকে, আফটারনুন শিফট থাকে, নাইট শিফট থাকে। কিন্তু এমন একজন ব্যক্তি, তার কাজের শিফট হচ্ছে এই ভূত প্রেত যখন বের হয় সুপার ন্যাচুরাল বিংরা, সেই সময়ে, তার মানে 12টার সময়, মধ্যরাত থেকে 8টা পর্যন্ত, সকাল 8টা। ক্লিয়ার? তাহলে এই শিফটটাকেই আমরা বলবো গ্রেভিয়ার্ড শিফট, মানে যে সময় গ্রেভিয়ার্ডটা সক্রিয় হয় এবং কাদের দ্বারা, সেটা ভূত প্রেতদের দ্বারা। ক্লিয়ার? আমরা তাহলে কি বলবো, হ্যাঁ often from midnight to 8 AM, B is the correct answer। বলছে দ্য ওয়ার্ক, কাজের শিফটটা ডিউরিং, সময় কোন সময়, দ্য নাইটের সময়, অফেন প্রায়শই ফ্রম মিডনাইট, মধ্যরাত্র 12টা থেকে টু 8 AM, 8টা পর্যন্ত। 648-এর বি উত্তর। ক্লিয়ার? এবার যাবো নেক্সট 649 কী বলছে আমরা দেখে নেবো। 649 কী বলছে দেখে নাও। হ্যাঁ 649 কী বলছে, টেক, নেওয়া, উইথ এ পিঞ্চ অব সল্ট। এই পিঞ্চ মানে কি, চিমটে, এক চিমটে, সল্ট মানে নুন। মনে করো তুমি বাড়িতে রান্না করেছো এবং তোমাদের জয়েন্ট ফ্যামিলি। ক্লিয়ার? এবং তোমাকে সবার সামনে খারাপ করার জন্য হয় না, একটা ফ্যামিলির মধ্যে দেখবে একটু হিংসে থাকে, তো কেউ চায় একজন ব্যক্তির সঙ্গে তোমার আর কি একটু তোমাকে হিংসে করে, তো সে তোমাকে খারাপ করে দেওয়ার চেষ্টা করছে সবার মধ্যে। তো রান্না তুমি ভালোই করেছো, তো তুমি তাকে একটু বললে, তুমি তার সঙ্গে হিংসে করো না, তুমি তাকে বললে যে দিদি ভাই বা দাদা ভাই একটু দেখো তো রান্নাটা ঠিক আছে কিনা, রান্না একদম পুরো পারফেক্ট, পুরো ওকে, কিন্তু সে বললো যে একদম নুন হয়নি ভাই, বা একদম নুন হয়নি মা, ঠিক আছে। এবার এটা বলেছে, তার মানে কি তোমাকে খারাপ করে দিতে চাইছে, রান্না তো ওকে, কিন্তু তুমি ব্যাপারটা বুঝতে পারলে যে আমাকে মিথ্যে কথা বলছে, আমাকে খারাপ করার চেষ্টা করছে, তখন তুমি কি করলে, তুমি কিন্তু অল্প একটু এক চিমটে নুন তার সামনে তরকারির মধ্যে দিলে, সেও যাতে অসন্তুষ্ট না হয়। ক্লিয়ার?
তারপরে সে চলে যাওয়ার পরে তুমি কিন্তু 1 চিমটি নুনটা দিয়ে তুমি তরকারিটা একটু নিজের হাতে নিয়ে টেস্ট করে দেখছো ঠিক আছে কিনা। ক্লিয়ার? তার মানে কি, তার কথাটা কিন্তু তুমি পুরোপুরি কমপ্লিটলি আর কি রিলাই করলে না, কমপ্লিটলি কিন্তু বিশ্বাস করলে না। সেই কারণে 1 চিমটে নুন তুমি দিলে, কিন্তু পুরো সব নুনটা তো কিন্তু তুমি দাওনি। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি, দেখো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নট বিলিভ, বিশ্বাস না করা কমপ্লিটলি পুরোপুরিভাবে, সামথিং কোনো একটা জিনিসকে, দ্যাট ইউ আর টোল্ড, যে জিনিসটা বা যে কথাটা তোমাকে বলা হয়েছে পুরোপুরি বিশ্বাস না করা, সেই কারণে 1 চিমটে নুন তুমি দিলে। তাহলে 649-এর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার যাবো নেক্সট। হ্যাঁ, নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে 650। আজকে লাস্ট কোয়েশ্চেন কী বলছে আমরা দেখে নেব। 650 ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ইডিয়াম বলছে বার্কিং আপ। বার্ক মানে কি, কুকুর ঘেউ ঘেউ করছে, তাহলে বার্কিং আপ দ্য রং ট্রি। তাহলে মনে করো এই যে গাছ, দেখো একটা ছেলে গাছে উঠছে, তো এবার মনে করো এই ছেলে তার কুকুরটাকে নিয়ে একটা বিড়াল খুঁজতে বেরিয়েছিল, এবং তার যে কুকুর ডগি আছে, সেই ডগি কী করছে, ভুল করে এই গাছের দিকে কোনো একটা জিনিসকে উঠতে দেখে কুকুরটা কিন্তু ভুল করে কি করেছে, এই গাছের দিকে ওপরের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করছে, বার্ক করছে। ক্লিয়ার? তার মানে কি, তার মানে কুকুরটা একদিন তার মালিককে বা এই বাচ্চা ছেলেটাকে বলতে চেয়েছে যে এই গাছের ওপরেই আমাদের বিড়ালটা আছে, এবং সেই অনুযায়ী কিন্তু বাচ্চাটা দেখো গাছের উপরে উঠে গেছে বিড়ালটা খোঁজার জন্য। তাহলে অ্যাকচুয়ালি রং ট্রিতে উঠেছে, এবং কুকুরটা কিন্তু ঘেউ ঘেউ করছিল রং ট্রির দিকে তাকিয়ে। ক্লিয়ার? ভুল করে, ভুল বুঝে। তাহলে এই যে তুমি ভুল জায়গায়, তাহলে এটার কিন্তু অনেক রকম মিনিং হতে পারে, যে কোনো একটা প্রবলেমের জন্যে তুমি কোনো ভুল মানুষের কাছে গেছো, বা ভুল জায়গায় তুমি গেছো তোমার প্রবলেমের সলিউশন খুঁজতে। ওকে, তাহলে এটাকে আমরা এই অপশান অনুযায়ী 4টে অপশান যেটা বেস্ট এখানে মনে হচ্ছে হবে, সেটা মানে সঠিক যেটা হবে সেটা হচ্ছে এ ইজ দ্য কারেক্ট আনসার। মিসআন্ডারস্ট্যান্ড করা দ্য অরিজিন অব এ প্রবলেম। তাহলে অ্যাকচুয়ালি দেখো, তুমি এটা তো প্রবলেম, তুমি বিড়াল খুঁজে পাচ্ছ না, এটা তোমার প্রবলেম। তাহলে প্রবলেমের যে উৎসটা, সেই উৎসটা কিন্তু তুমি মিসআন্ডারস্ট্যান্ড করছো, বুঝতে পারছো না যে কোন গাছে উঠলে বা কোন জায়গায় গেলে আমার প্রবলেমের অরিজিনটা, সূত্রপাতটা আমি খুঁজে পাবো বা আমার প্রবলেমের সমাধান পাবো। ক্লিয়ার? তাহলে 650-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। এগুলোর কিন্তু অনেকটা মিনিং হতে পারে এই ইডিয়ামটার, আমি বললাম কিন্তু, যে তোমার প্রবলেমের জন্য তুমি ভুল মানুষের কাছে সাহায্যের জন্য গেছো, বা ভুল জায়গায় তুমি কোনো কিছু খুঁজতে গেছো, ঠিক আছে, বা মিসআন্ডারস্ট্যান্ড করছো কোনো একটা প্রবলেমের অরিজিন, সূত্রপাত তুমি বুঝতে পারছো না, খুঁজে পাচ্ছ না। 650-এর কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। তো আজকের ক্লাসটাও এখানে। ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ক্লাস ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করবে ক্লাসগুলো, আর কারোর কোনো বিষয়ে প্রবলেম হলে সেটা বলবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।